অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস চোখের জলে শ্যাওলা পড়ে না। উপন্যাসটি আমি ৩টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। বাড়ির আবহাওয়া যেন আচমকা পাল্টে গেল। বাবার মুখে হাসি ফুটেছে। সহকর্মীদের সাথে পাত্রের বাড়ি থেকে ঘুরে এলেন। সঙ্গে মেয়ের ছবি নিয়ে গিয়েছিলেন। ছবি দেখেই তাদের পছন্দ হয়ে গেল। কথা বলেছিলেন, আপনারা আমার বাড়িতে এসে মেয়েকে দেখে যান। ছেলের মা তখন একটু সুস্থ। বললেন, না না, ওকে বিব্রত করে কি হবে। তিমির যখন বলেছে ওর পছন্দ হয়েছে, তখন আর দেখাদেখির দরকার নেই। বড় ছেলের বউ ছবি দেখে বললেন, কিন্তু মা, তিমির যে বর্ণনা দিয়েছে তার সঙ্গে ঠিক। তার মানে? তিমিরের মা জিজ্ঞাসা করল। ও তো মেয়ে আর ওর বান্ধবীকে দেখেছে একাডেমিতে। বলেছে, কে তোমাদের পাত্রী তা জানি না, দুজনেই বেশ ভালো। সম্ভবত গালে তিল আছে যার সেই পাত্রী। আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমার পছন্দ হয়েছে? ও হেসে মাথা নেড়েছিল। কিন্তু ছবির মেয়ের গালে তো তিল নেই মা। বড় বউ বললেন। তিমিরের মা আবার ছবি দেখলেন। তারপর বললেন, হয়তো শখ করে তিল এঁকেছিল গালে। আজকাল তো এরকম অনেকেই করে। তিতিরের বাবা মাথা নেড়েছিলেন। না, আমার মেয়ের ওরকম শখ হয় না। যে মেয়েটির চিবুকে তিল আছে সে ওর বান্ধবী রাত্রি। বড় বউ বললেন, ও তাহলে ছবিটা রেখে যান, তিমির এলে দেখিয়ে জিজ্ঞাসা করব। মানে ও যখন তিলের কথা বলেছে তখন। ছবি রেখে এসেছিলেন তিতিরের বাবা। তার মন খচখচ করছিল। মেয়ের বদলে যদি ওরা মেয়ের বান্ধবীকে পছন্দ করে বসে তাহলে কি হবে? সেক্ষেত্রে রাত্রির বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে হবে তাকে। এটাই উচিত। তিতিরের নিশ্চয়ই খারাপ লাগবে। একজন অচেনা যুবকের প্রথম পছন্দ সে নয়, তার বান্ধবী। এ কথা কোন মেয়ের ভালো লাগে? বাড়িতে ফিরে এসে স্ত্রীকে বললেন তিনি। গালে হাত দিয়ে বসল তিতিরের মা। তারপর নিচু গলায় বলল, এই জন্য তিতিরই দায়ী। ছেলে এই বাড়িতে এলে ওই ভুল হতো না। এরপর থেকে ওর সঙ্গে কোনো অবিবাহিতা মেয়েকে পাঠানো যাবে না। তিতিরের বাবা বললেন, কপালে যা ছিল তাই হলো, মেয়েকে বলে দিও। কাজের মেয়ে টগরের আড়ি পেতে কথা শোনার স্বভাব। খবরটা শোনা মাত্র সে দৌড়ালো তিতিরের কাছে। ও দিদি, ও দিদি, তোমার বন্ধুর বিয়ে ঠিক হয়ে গেছে। তিতির অবাক হলো। কার বিয়ে ঠিক হয়েছে? রাত্রি দিদির। তুই কি করে জানলি? এই মাত্র বাবু মাকে বলল, তোমার সঙ্গে যার বিয়ের সম্বন্ধ হচ্ছিল সে নাকি রাত্রি দিদিকে পছন্দ করেছে। দ্রুত বলল টগর। সত্যি? ঝলমলিয়ে উঠল তিতির। তারপর সোজা বাবা মায়ের ঘরে চলে এলো। হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, মা, ওরা রাত্রিকে পছন্দ করেছে? মা অবাক হয়ে তাকালো। বাবা অন্যদিকে মুখ ফেরালেন। তিতিরের গলায় উচ্ছ্বাস। রাত্রিকে ফোন করব? না। মাথা নাড়ল মা। দরকার মনে করলে ওরাই করবে, তোর কিচ্ছু বলার দরকার নেই। এটা আমাদের খবর নয়। কেন? বিয়ের সম্বন্ধ হচ্ছিল তোর সঙ্গে, তোকে পছন্দ না হলে সেটা বলতে পারতো। কিন্তু মেয়ের বান্ধবীকে পছন্দ হয়েছে বলাটা যে অভদ্রতা তা ওরা জানে না। মা কিছুতেই মেনে নিতে পারছিল না। তিতিরের কিন্তু মোটেই খারাপ লাগছিল না। তিমিরের চেহারা মনে করার চেষ্টা করল সে। রাত্রির সঙ্গে বেশ মানাবে। তারপরেই হেসে ফেলল সে। এবার রাত্রির কাজ বেড়ে গেল। এখন পর্যন্ত যারা ওর দিকে দুর্বল চোখে তাকিয়েছে তাদের ইন্টারভিউ নেবেও। অন্তত সেরকমই কথা এতদিন বলে এসেছে সে। বেশ মজার ব্যাপার হবে। রাত্রিকে খবরটা দেওয়ার জন্য ওর মন ছটফট করতে লাগলো, মা নিষেধ করা সত্ত্বেও। না, ফোনে নয়, বিকেলে দেখা হলে ওকে অবাক করে দেব। কিন্তু দুপুরেই ফোনটা এলো। তিমিরের বৌদি ফোন করেছেন। মা খুব বিরক্ত মুখে রিসিভার তুলে বলল, হ্যাঁ বলুন, আমি তিতিরের মা বলছি। মাসিমা, আমি তিমিরের বৌদি। আমি খুব লজ্জিত, ক্ষমা চাইছি। তার মানে? তিমির যে আমার সঙ্গে ঠাট্টা করেছিল তা আমি বুঝিনি। তাই বলেছি তিল আছে যার সেই মেয়েকে তিমিরের পছন্দ।
আসলে ব্যাপারটা একদম উল্টো। তিতিরকেই ভালো লেগেছে তিমিরের। বৌদি বললেন। এরকম ভুল হলো কেন? ছবিটা দেখিয়ে তিমির আমায় বলেছিল, তিলটা দেখেছ? বিউটি স্পট একেই বলে। আর আমি ভেবেছিলাম ওকেই ওর পছন্দ। ভুল ভাঙলো কি করে? মেসোমশাইকে বলার পরে তিমির এলে আমি বললাম, তিলোত্তমাকে তো তোমার পছন্দ হয়েছে তা জানিয়ে দিয়েছি। শুনে মুখ গম্ভীর হয়ে গেল ওর। তখনই জানলাম আমার সঙ্গে রসিকতা করেছে। আপনারা এর জন্য কিছু মনে করবেন না। যেভাবে আচমকা অন্ধকার নেমে এসেছিল এই বাড়িতে, ঠিক সেভাবেই যেন সব আলো জ্বলে উঠল। মায়ের মুখে হাসি ফুটল। বাবা বললেন, এ তো প্রায় ভ্রান্তি বিলাস হয়ে যাচ্ছিল। যার শেষ ভালো তার সব ভালো। তারপর একদিন টেলিফোনটা এলো, তিমিরের বৌদিরা কথা বলতে আসবেন। সাদরে তাদের আসতে বলা হলো। মা জানিয়ে দিলেন রাত্রিকে বলার দরকার নেই ওদিন এখানে আসতে। তিতির হাসল। বাবা, তুমি এখনো ভয় পাচ্ছ? মা জবাব দিল না। তিমিরের বৌদি খুব মিশুকে মহিলা। বেশি সময় নিলেন না ভাব জমাতে। বললেন, কি ভুল করেছিলাম ভাই, আর একটু হলে তোমাকে আমরা পেতাম না। তিতির সুযোগ ছাড়ল না। পাওয়ার পর হয়তো বলবেন কেন পেলাম। না না, তোমাকে দেখার পর বুঝতে পারছি ও কথা কখনো মনে হবে না। ওরা জানিয়ে দিলেন কোনো দেনা পাওনার প্রসঙ্গ তিমিরদের পরিবারে বিয়ের সময় তোলা নিষিদ্ধ। মেয়েকে যদি কিছু দিতে ইচ্ছে করে তাহলে বিয়ের 6 মাস পরে দিতে পারেন তিতিরের মা বাবা। মা আকাশ থেকে পড়ে বলল, 6 মাস পরে কেন? বৌদি হাসলেন। তিমির বলেছে এ কথা। 6 মাস পরে যদি দেখেন তিতির ভালো আছে, কোনো সমস্যায় নেই, তাহলে যা দিতে ইচ্ছে করে দেবেন। হো মা, এ কিরকম কথা? মা জিজ্ঞেস করলেন। ও খুব স্বাধীনচেতা ছেলে। ওর যা ইচ্ছে তাই আমরা মেনে নেই। আর কথাটার পেছনে যুক্তি আছে মাসিমা। আজকাল চারধারে যেরকম কাণ্ড বিয়ের পর হচ্ছে, তাতে 6 মাস না গেলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিরকম তা বোঝা মুশকিল হয়ে যায়। মায়ের মন খারাপ হয়ে গেল। বাবা বললেন, বক্তব্যে যুক্তি আছে। মা রেগে গেলেন। তার মানে 6 মাসের মধ্যে বিয়ে ভেঙে যেতে পারে? না না, তা নয়। বিয়ে ভাঙবে কেন? ধরো বিয়ে ভাঙলো না, কিন্তু সম্পর্ক সহজ হলো না। এটা জানলেই আমরা উচিত মতো কাজ করতে পারবো, বাবা বলেছিলেন। সেদিন যাওয়ার আগে বৌদি বলেছিলেন, মাসিমা, আপনি তো তিমিরকে দেখেননি। যার সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন তাকে দেখবেন না? মা বলেছিল, সুযোগ তো দেয়া হয় না। জামাইকে মায়েরা বিয়ের দিনই প্রথম দেখে। তাছাড়া সবার যদি ভালো লাগে তাহলে আমার দেখার কি দরকার? না না, এটা ঠিক নয়। তাছাড়া তিতিরেরও তো কিছু জানার থাকতে পারে। বাইরে কোথাও নয়, সামনের রবিবার বিকেলে তিমিরকে আপনাদের এখানেই আসতে বলবো। তবে হ্যাঁ, ওর জন্য স্পেশাল খাবার দাবার করবেন না, ও চায় না। এদিকে মা কিছু বলার আগেই রাত্রিকে আসতে বলল তিতির। সাদামাটা পোশাকেই এলো রাত্রি। এসে মাকে বলল, দেখুন মাসিমা, ওর ভাবি বরের সঙ্গে কথা বলবে, আমি সেখানে থেকে কি করব? কাবাব মে হাড্ডি। মা হঠাৎ উদার হলো। না না, তোমরা এতকালের বন্ধু। তাছাড়া আগের ছেলের সঙ্গে একা বসলে ও তো নার্ভাস হয়ে যেতে পারে। ভালোই হয়েছে এসেছ। তিমির এলো ট্যাক্সিতে। বাবা ওকে আপ্যায়ন করে ভেতরে বসালেন। ট্যাক্সিতে এলে? শুনেছিলাম অফিস তোমাকে গাড়ি দেয়। হ্যাঁ, কিন্তু আজ রবিবার, অফিস বন্ধ। আজ অফিসের গাড়ি ব্যবহার করা আমি নীতিবিরুদ্ধ বলে মনে করি, তিমির বলল। মা ডেকে আলাপ করিয়ে দিলে তিমির হাত জোড় করে নমস্কার জানালো। কয়েক মিনিট কথা বলার পর রাত্রি গিয়ে বলল, এবার ভেতরে আসুন। মা বলল, যাও বাবা, তোমরা আলাপ করো। রাত্রি ওকে নিয়ে এলো ভেতরের বারান্দায়। সেখানে বেতের চেয়ারে বসেছিল তিতির। উঠে দাঁড়িয়ে বলল, আসুন। মাথা নাড়ল তিমির। তারপর ব্যালকনির বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে বলল, বাহ, বেশ ভালো তো। রাত্রি বলল, বসুন। তিমির বসলে ওরাও চেয়ার টেনে নিল। তিমির হাসল। আমি তিমির, আর আমার সম্পর্কে যাবতীয় তথ্য নিশ্চয়ই এতদিনে বৌদির কল্যাণে আপনাদের জানা হয়ে গেছে। রাত্রি বলল, সব জানি কি না জানি না। ও হ্যাঁ, তা তো বটেই। এক একটা সম্পর্ক তার দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখে। অন্ধের হস্তি দর্শনের থেকে খুব বেশি এগোয় না। তিমির বলল, আপনি মেয়েদের চিবুকে তিল দেখলে খুশি হন? তিতির হাসল। ওহো, বৌদির সঙ্গে মজা করতে গিয়ে।
শুনেছি উনি মার্জনা চেয়েছেন। কি ব্যাপার রে তিতির? রাত্রি জিজ্ঞাসা করল। ঘটনাটা রাত্রিকে বলা হয়নি। এখন শুনলে খুব লজ্জা পেয়ে যাবে। তিতির ইতস্তত করছে দেখে তিমির বলল, এই ব্যাপারটা বেশ আশ্চর্যজনক। ঈশ্বর ঠিক চিবুকের ওপর তিল এঁকে দেন কি করে? এই যেমন আপনার চিবুকে রয়েছে। তিতির বলল, ওই তিলটা ওকে আরো সুন্দর করেছে। রাত্রি মাথা নাড়ল। মোটেই না। লোকে যখন ড্যাবডেবিয়ে তিলটাকে দেখে তখন মনে হয় ব্লেড দিয়ে উড়িয়ে দিই। তিমির তিতিরের দিকে তাকালো। আমাকে কোনো প্রশ্ন করবেন? মানে? তিতির থতমত। মানে আপনি আমার সম্পর্কে কিছু জানতে চান? জানতে চাইলে আপনি যা বলবেন সেটাই সত্যি মনে করতে হবে। মিথ্যে ভাবার কোনো কারণ নেই, কারণ আমি নিতান্ত বাধ্য না হলে মিথ্যে বলি না। দেখুন, পুরনো রীতি অনুযায়ী আমাদের দুই পরিবার এই বিয়ের ব্যবস্থা করছে, কিন্তু এতদিন আমরা যেভাবে জীবন কাটিয়েছি, যা আমাদের অভ্যাস, তা বিয়ের মন্ত্র পড়া মাত্র পাল্টে যাবে বলে কি মনে করেন? তিমির জিজ্ঞাসা করল। তিতির নীরবে মাথা নাড়ল। না। রাত্রি বলল, কিন্তু পাল্টে ফেলাটাই তো নিয়ম। এই নিয়মটা আমাদের সমাজ জোর করে চাপিয়ে দেয়। আগে 14, 15, 16 বছর বয়সে বিয়ে হতো মেয়েদের। নিজস্ব ধ্যান ধারণা ভালোভাবে তৈরি হওয়ার আগেই তারা শ্বশুর বাড়িতে চলে যেত। সেখানকার ব্যবস্থা, স্বামীর ইচ্ছে মেনে নিতে অসুবিধে হলেও বয়স কম বলে বেশিরভাগ মেয়েই মানিয়ে নিতে পারত। কিন্তু এখন তো পরিস্থিতি বদলে গেছে, তিতির বলল। রাত্রি জিজ্ঞাসা করলো, আপনি ঠিক কি বলতে চাইছেন বুঝতে পারছি না। খুব সরল কথা। বিয়ে মানে নিজের মতামত বিসর্জন দেওয়া, এই তত্ত্বে আমি বিশ্বাস করি না। বিয়ে হলো দুটি মানুষের একত্রিত থাকার জন্য আইনসম্মত অনুষ্ঠান। তারপর পরস্পরের সঙ্গে ধীরে ধীরে পরিচয় হয় এবং পরিচয়ের পর একত্রীকরণ সম্ভব। তার আগে দুটি মানুষের সম্পর্ক সৌজন্যের। তিমির বলল। কথাগুলো বেশ ভালো লাগলো তিতিরের। শুধু চা এবং চানাচুর খেয়ে তিমির চলে যাওয়ার পর মা এসে জানতে চাইল, কি কথা হলো? রাত্রি বলল, মাসিমা, এরকম হয়। কিরকম? বিয়ে হবে, কিন্তু যতক্ষণ না দুজন দুজনকে জানতে না পারবে ততক্ষণ সম্পর্কটা হবে সৌজন্যের, তার বেশি নয়। ও মা, এ কি কথা? মায়ের মুখ হাঁ হয়ে গেল। আমার যেসব বান্ধবীর বিয়ে হয়েছে তাদের মুখে শুনেছি যে ফুলশয্যার রাতেই তারা স্বামীর কথা শুনতে বাধ্য হয়েছে। রাত্রি বলল। মাথা নাড়ল মা। না না, এ তো স্বাভাবিক ছেলে নয়। রাত্রি হাসল। কিন্তু যা বলল সেটা হলে কিন্তু। চুপ করো, ধমকালেন মা। বেশ জানা হতে হতে যদি মনে হয় লোকটাকে আমার ভালো লাগছে না অথবা মেয়েটাকে পছন্দ হচ্ছে না, তাহলে কি বিয়ে ভেঙে দেবে? যত আজগুবি কথা। তিতির এতক্ষণ চুপ করে বসেছিল। এবার দুজনের দিকে তাকিয়ে বলল, তোমরা যাই বলো, এই প্রথম আমি রুচিসম্মত কথা শুনলাম। যাকে চিনি না তার সঙ্গে এক খাটে শোবো কেন? আমি ওর সঙ্গে একমত। বিয়ে হয়ে গেল। তিমিরের বৌদি এবং মায়ের ব্যবহার এত ভালো যে নিজের বাড়ি ছেড়ে আসার সময় যে অস্বস্তি তিতিরের ছিল সেটা চলে যেতে সময় লাগলো না। যেদিন এসেছিল সেদিন কাল রাত্রি। তিমিরের সঙ্গে দেখাশোনা হবে না, এই নিয়ে বৌদি অনেক রসিকতা করলেন। শেষে জানালেন, আমার ঠাকুরপো তো আদ্যিকালের সাধু, কত অপ্সরা ধ্যান ভাঙাতে পারেনি, তোমাকে কিন্তু জিততে হবে। ততক্ষণে সাহস হয়েছে তিতিরের। বলেছিল, সর্বনাশ। সর্বনাশ কেন? ধরুন আমি যদি সন্ন্যাসী হই তাহলে আমার ধ্যান ভাঙাবে কে? হুমা, তাই তো। তাহলে বুঝবো রাজজটক হয়েছে। বৌদি হাসলেন। কথাবার্তায় তিতির জানতে পারল তিমিরকে তার অফিস থেকে একটা সুন্দর ফ্ল্যাট দেওয়া হয়েছে। বৌদিরা গিয়ে সেই ফ্ল্যাট সাজিয়ে এসেছে, কিন্তু নানান অছিলায় তিমির ফ্ল্যাটে যায়নি। কিন্তু অফিস থেকে বলেছে বিয়ের পর আর বাহানা দেখানো চলবে না। অতএব দিরাগমন থেকে ফিরে এসে তিতিরকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠবে তিমির। সেই সংসারের হাল ধরতে হবে তাকে। তবে তিমির বলেছে প্রত্যেক শনিবারে এ বাড়িতে চলে এসে রবিবার সন্ধেবেলায় ওখানে ফিরে যাবে। অর্থাৎ তিমিরের সঙ্গে তিতিরকে একাই থাকতে হবে সেই ফ্ল্যাটে। ফুলশয্যার সন্ধেবেলায় রাত্রি এলো আত্মীয়দের সঙ্গে। মা আলাদা জিজ্ঞাসা করলো, কোনো অসুবিধে হচ্ছে না তো? সেজে গুজে ইন্দ্রাণীর মতো বসেছিল তিতির। মাথা নেড়ে বলল, না, এরা বেশ ভালো। একদিনেই কাউকে ভালো বলা ঠিক নয়।
শুনলাম দিরাগমনের পরে তিমিরের সঙ্গে অফিসের ফ্ল্যাটে চলে যাবি। শুনে খুশি হয়েছি আমরা। কেন? বাহ, নিজের সংসার নিজের মতো করে করার সুযোগ পাবি। বেশিরভাগ মেয়েদের তো শ্বশুর বাড়ির পায়ে তেল ঘষে চলতে হয়। কথাটা ভালো লাগলো না রাত্রির। এবারের সবাই তাকে খুব ভালোভাবে নিয়েছে, কেউ হুকুম করেনি। তাহলে তেল দেওয়ার কথা উঠছে কেন? একা পেয়ে রাত্রি বলল, তোকে খুব সুন্দর দেখাচ্ছে। ভ্যাট। হ্যাঁ রে, কিরকম অচেনা অচেনা। তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি খুব সমস্যায় পড়েছি রাত্রি। কি হয়েছে? রাত্রি উদ্বিগ্ন হলো। দিরাগমনের পরে ওর অফিসের ফ্ল্যাটে উঠে যেতে হবে। এ তো দারুণ খবর। রাত্রি হাসল। মানে? আমাদের যত বান্ধবীর এ যাবৎকাল বিয়ে হয়েছে তারা চায় তাদের স্বামী ট্রান্সফার নিয়ে বাইরে যাক, নয়তো আলাদা ফ্ল্যাট নিক। সবাই চায় নিজের মতো আলাদা থাকতে। তুই তো মেঘ না চাইতেই জল পাচ্ছিস। তুই বুঝতে পারছিস না, এখানে সবার সঙ্গে থাকতে আমি অনেক স্বচ্ছন্দে থাকতে পারবো। সংসার নিয়ে মাথা ঘামাতে হবে না। তিমিরের সঙ্গে 24 ঘন্টা সময় কাটাতে হবে না। তিতির করুণ চোখে তাকালো। রাত্রি মাথা নাড়ল। হায় রে, এই তোর সমস্যা। তিমির অফিসে চলে গেলে তুইও বেরিয়ে আসবি। সারাদিন আড্ডা মেরে আবার ওর ফেরার আগে বাড়িতে ফিরে যাবি। এরকম স্বাধীনতা কটা মেয়ে পায়? তিতির হাসল। তারপর নিচু গলায় বলল, এবার তুই বিয়ে কর। বিয়ে? কাকে? রাত্রি চোখ বড় করল। তোর পছন্দ মতো পাত্র আমি খুঁজে বের করব। আগে কর, তা না করে বিয়ে করতে বলিস না। কেন? বাহ, আমার সঙ্গে যারা প্রেম করতে চাইতো তাদের সম্পর্কে কিছু দায়িত্ব আছে না? মনে পড়ে যাওয়ায় হেসে ফেলল তিতির। তুই সত্যি ওসব করবি? নিশ্চয়ই, আমি এক কথার মানুষ। রাত্রি বেশ জোরের সঙ্গে বলল। আজ ফুলশয্যা। বৌদিরা হই হুল্লোড় করে তাকে তিমিরের ঘরে নিয়ে এলো। আজ এই ঘরটি ফুল দিয়ে সাজিয়েছে ওরা। বৌদি বললেন, আজকের রাতটা যে কোনো মেয়ের জীবনে সবচেয়ে মূল্যবান রাত। উইশ ইউ গুড লাক। তিমির এলো একটু বাদে, পরনে পাজামা পাঞ্জাবি। এসে বলল, এ কি, দাঁড়িয়ে কেন? তিতির অবাক হয়ে তাকাতেই তিমির বলল, সত্যি কোনো মানে হয় না। রাত 12:30। এখনো বোধহয় বাড়ির সবার খাওয়াও হয়নি। জোর করে বেনিয়ম করার কি দরকার কে জানে। সে খাটের পাশে এসে দাঁড়ালো। বেশ বড় খাট, অস্বস্তি হবে যদি আমি এপাশে শুয়ে পড়ি? ঘুম পেয়ে গেছে? খুব, আমি রাত জাগতে পারি না। তিমির হাসল। ঠিক আছে। হাত দিয়ে তিতিরের বালিশ বেশ খানিকটা সরিয়ে দিয়ে তিমির বলল, মুশকিল হলো আলো জ্বেলে শোয়ার অভ্যেস নেই। আমারও। কোনো প্রবলেম হবে না, শোয়া যাক। তিতির খাটে উঠল। এই প্রথম সে কোনো পুরুষের সঙ্গে এক খাটে শুচ্ছে। প্রথমে অস্বস্তি লাগলেও শেষতক নিশ্চিন্ত হলো। আলো নিভিয়ে দিল তিমির। ওপাশ ফিরে শুয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ওর শ্বাসের শব্দ পাওয়া গেল। এতটা আশা করেনি তিতির। লোকটা তার সাথে এক ফোঁটা খারাপ ব্যবহার করেনি, বরং ভদ্রভাবে তাকে ঘুমানোর ব্যাপারে সাহায্য করেছে। সে এতকাল যা শুনে এসেছে তার কাছাকাছিও যায়নি বোধহয়। ওদের সব বান্ধবী বলেছে ফুলশয্যার রাতে 10 জনের মধ্যে 7 জনই স্বামিত্ব করেছে। বাকি 3 জন চূড়ান্ত না হলেও আদর করার অছিলায় শরীর দেখেছে। শুনে গা ঘিন ঘিন করত তিতিরের। জীবনে যাকে দেখেনি সেই লোকটা শুধু বিয়ের লাইসেন্স হাতে পেয়ে একটা মেয়েকে ফুলশয্যার নামে ভোগ করবে? আজ নিজের জীবনে সেরকম ঘটনা ঘটল না বলে সে স্বস্তির শ্বাস ফেলল। বিয়ে উপলক্ষে এসেছিল অনেকেই। তিমিরের মাসতুতো ভাই শরণ যাদবপুর থেকে কম্পিউটার করে সান ফ্রান্সিসকোতে গিয়েছিল ভালো চাকরি নিয়ে বছর 2 আগে। সেও এই মৌকায় চলে এসেছিল। বেশ আমোদের ছেলে। দিন 15 ছুটি তার। বৌভাতের দিন নতুন বৌদির বান্ধবীকে দেখে তার মনে রং জাগল এবং এ কথা চাপা না থাকায় খবরটা গেল রাত্রির বাড়িতে। সাড়া পড়ে গেল সেখানেও। দিরাগমনে তিমির তিতিরকে শ্বশুর বাড়িতে রেখে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল। তিতিরের মা অনুরোধ করেছিল থাকার জন্যে। সে খুব বিনয়ের সঙ্গে কাজের অজুহাত দেখিয়েছিল। একটু ক্ষুণ্ণ হলেও মেনে না নিয়ে উপায় ছিল না তিতিরের মায়ের। তিতিরও বলেছিল, ওর যখন অসুবিধা আছে তখন জোর করছো কেন? মা চিন্তিত হচ্ছিল। জানতে চেয়েছিল মেয়ের কাছে ওখানে কোনো অসুবিধে হচ্ছে কিনা। তিতির মন খুলে প্রশংসা করেছিল ওদের, এমনকি তিমিরেরও। বিকেলে রাত্রি এলো দেখা করতে। তাকে জড়িয়ে ধরল তিতির।
তুইও আমার পথে হাঁটছিলি। শরণ খুব ভালো ছেলে। ও চাইছে এখনই বিয়েটা হয়ে যাক। অসম্ভব। গম্ভীর মুখে রাত্রি মাথা নাড়ল। তোর বাবা মা বলেছেন কিছু? মা পারলে সামনের সপ্তাহেই রাজি হয়ে যাবে, আমি পারবো না। কেন, তোর কি হলো? রাত্রি তিতিরের দিকে তাকালো। তুই যদি সব ভুলে যাস তাহলে আমার কিছু বলার নেই। আমার কথা থাক, তোর কথা বল। আগে বল আমি কি ভুলে গিয়েছি? তিতির চোখ ছোট করল। হাসল রাত্রি। আমার সিদ্ধান্ত ছিল বিয়ে ঠিক হলে আমি সেই সব ছেলেদের সঙ্গে কথা বলবো যারা একসময় প্রেম করতে চেয়েছিল। 5টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর হলে 2 নম্বর। যে সবচেয়ে বেশি নাম্বার পাবে তাকে একদিকে রাখবো। তারপর এই শরণবাবুকে প্রশ্নগুলো করব। যদি উনি বেশি নাম্বার পান তাহলে বিয়েতে আমার আপত্তি নেই। তুই পাগল হয়ে গেছিস নাকি? অবাক হয়ে গেল তিতির। একটুও না। যে শুনবে সে তোকে পাগল ছাড়া কিচ্ছু ভাববে না। ভাবুক। তুই শরণের সঙ্গে আলাপ করে দেখ, এসব আর বলবি না। এখন নয়, আগে ওদের সঙ্গে কথা বলি। আচ্ছা পাগল তো, ওদের কোথায় পাবি? এই শহরেই তো আছে, খুঁজে নেব। যাগে, তোর বরের কথা বল। তোদের সম্পর্ক নিশ্চয়ই এখন ভালো। রাত্রি অর্থপূর্ণ হাসি হাসল। সমাজ এবং আইনের চোখে আমরা স্বামী স্ত্রী। এই কয়দিন আমরা একসঙ্গে ছিলাম, কিন্তু স্বামী হিসেবে তিমির আমার ওপর কোনো কর্তৃত্ব ফলায়নি, এমনকি ফাই ফরমায়েশও করেনি। কথা বলেছে অত্যন্ত ভদ্রভাবে। তার মানে এই কদিনে তোদের দাম্পত্য জীবন শুরু হয়নি? দাম্পত্য জীবন বলতে তুই কি শরীরের কথা ভাবছিস? হারে আগে মন, তারপর তো শরীর। প্রথমটাই তো বোঝা হয়নি। তিতির বলল। কিছুক্ষণ কথা বলার পর দুজনেরই মনে হচ্ছিল ওদের এতদিনের বন্ধুত্ব সত্ত্বেও কোথাও একটা ফাঁক তৈরি হয়ে গেছে, যে কারণে ওরা দুজন দুজনকে ঠিকঠাক বুঝতে পারছে না। তিতিরের মা সেখানে এসে পড়ায় কথা ঘুরিয়ে ওরা স্বস্তি পেল। মা এবং বাবার মধ্যে যতই মতান্তর থাক, রাত্রির বিয়ের সম্বন্ধ আসা মাত্র দেখা গেল ওদের মধ্যে একটা চমৎকার বোঝাপড়া হয়ে গেছে। ছেলে বিদেশে ভালো চাকরি করে। ওর $1 এদেশে এলেই 46 টাকা হয়ে যায়। বিদেশে শ্বশুর শাশুড়ি ননদের ঝামেলা নেই। ওরা দুজন সংসার করবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? প্রস্তাব পাওয়া মাত্র রাত্রির মা বাবা শরণকে দেখে এসেছে। ওর মা বাবার সঙ্গে কথা বলে সন্তুষ্ট হয়েছে। শরণকেও ভালো লেগেছে ওদের। মুশকিল হলো ছেলের ইচ্ছে মেনে নিতে হলে একমাত্র বিয়ের দিন আছে, আর দিন 7 বাদে। ফুলশয্যার পরের দিনই ছেলে ফিরে যাবে। এই 7 দিনের মধ্যে বিয়ের সব ঠিক করা, আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করা থেকে যাবতীয় কাজ শেষ করতে অমানসিক পরিশ্রম করতে হবে। এখন তো আর আগের মতো একান্নবর্তী পরিবার নেই যে কাজের লোকের অভাব হবে না। রাত্রির বাবার পক্ষে এর 1/10 কাজও শেষ করা সম্ভব নয়। দূরসম্পর্কের এক আত্মীয় পরামর্শ দিলেন, যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে তাদের উপর দায়িত্ব দাও, ওরা চমৎকার উতরে দেবে। সেটাই করা হবে বলে ঠিক করলেন ওরা। এমন সময় দ্বিতীয় চিন্তা মাথায় এলো। ফুলশয্যায় বরকনের আলাপ হয়। তার পরদিন যদি শরণ আমেরিকায় চলে যায় তাহলে রাত্রি কোথায় থাকবে? সে নিশ্চয়ই শ্বশুরবাড়িতে একা থাকতে চাইবে না। বাপের বাড়িতে বিবাহিতা মেয়ে ফিরে এলে একা থেকে মানসিক অবসাদে ভুগবে বেচারা। তার চেয়ে এখন কথাবার্তা পাকা হয়ে যাক। রাত্রির পাসপোর্টের জন্য আবেদন করুক। এর পরের বার শরণ আসার আগে রাত্রির ভিসার ব্যবস্থা করে আসবে। এসে বিয়ে করে বউকে নিয়েই ফিরে যাবে আমেরিকায়। কথাটায় যুক্তি আছে, এবং সেটা শরণের বাবাও স্বীকার করলেন। হাঁফ ছেড়ে বাঁচল রাত্রি। তখন দুপুর। বাড়ি থেকে বেরিয়ে রাত্রি চলে এলো ডাক্তারের চেম্বারে। মায়ের আত্মীয় সুব্রত ডাক্তার। একদা তার সম্পর্কে বেশ নরম হয়েছিল। রাত্রি ঠিক করলো সুব্রত ডাক্তারকে দিয়েই শুরু করা যাক। তখন চেম্বার খালি। শেষ পেশেন্টকে দেখে উঠে দাঁড়িয়েছিল সুব্রত। এমন সময় দরজায় দাঁড়িয়ে রাত্রি জিজ্ঞাসা করলো, আসতে পারি? সুব্রত ডাক্তারের মুখ দেখে রাত্রি বুঝলো লোকটা বেশ অবাক হয়ে গেছে। বলল, হ্যাঁ নিশ্চয়ই। রাত্রি ঘরে ঢুকে টেবিলের এই পাশের চেয়ারে বসতেই সুব্রত ডাক্তারকেও বসতে হলো। বসে জিজ্ঞাসা করলো, বাড়িতে কারো অসুখ? বাড়িতে সবাই সুস্থ, অসুখটা আমার। সে কি, কি হয়েছে? কি হয়েছে তা তো বুঝতে আপনার কাছে এলাম। ও, মানে অসুখের সিমটমগুলো যদি জানতে পারি। কদিন থেকে আপনার কথা ভাবছি। সুব্রতর মুখ কালচে হলো, গলা নেমে এলো খাদে।
কেন? আপনি কখনো প্রেম করেছেন? সরাসরি জিজ্ঞাসা করল রাত্রি। ঠোঁট কামড়ালো সুব্রত ডাক্তার, বোধহয় লজ্জা পেল। আমার মনে হয় আমাকে আপনার ভালো লাগে। সুব্রত ডাক্তার তাকালো। এতদিন পরে বুঝলেন? বেশ, আমার ব্যাপারে আপনার এখন কি ইচ্ছে? আমার খুব খারাপ লাগছে। কেন? আপনি এত দেরিতে বুঝতে পারলেন? সুব্রত ডাক্তার নিচু গলায় বলল, আমি যে এর মধ্যে আরেকজনকে কথা দিয়ে ফেলেছি, বিয়ের দিনও ঠিক হয়ে গেছে। ঝট করে উঠে দাঁড়ালো রাত্রি। তারপরে একটি কথাও না বলে বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে নিজেকে হ্যাংলা বলে মনে হচ্ছিল। তারপর রাগ হলো। সুব্রত ডাক্তার তো একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষ যদি কাউকে পছন্দ করে তাহলে সেটাই শেষ কথা নয়। তাদের পছন্দ বদলাতে বেশি সময় লাগে না। দ্বিতীয় ছেলেটির হদিশ পেতে একটু দেরি হলো। কলেজে আবৃত্তি নাটক করে সে খ্যাত হয়েছিল। তার ঠিকানা বন্ধুদের অনেকেই জানে না। শেষ তক যখন মিলল তখন রাত্রি সোজা হাজির হলো এক নিম্নবিত্ত বাড়িতে। সময়টা ছুটির দিনের সকাল। দরজা খুলল যে ছেলেটি, তাকে দেখে চমকে উঠল রাত্রি। কলেজের সে ঝকঝকে চেহারা উধাও, মুখে কয়েকদিন না কামানো দাড়ি, শুকনো চেহারা। দেখলেই বোঝা যায় যে খুব কষ্টে আছে। রাত্রিকে দেখেই তার মুখ উদ্ভাসিত হলো। আরে তুমি কেমন আছো? রাত্রি গম্ভীর হলো। এই আর কি, তুমি এখানে? আপনি একদিন আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন, মনে আছে? ছেলেটি মুখ নামালো। বন্ধুত্ব রাখতে হলে যে সম্মান দিতে হয়, তা দেওয়ার যোগ্যতা কি আপনার আছে? রাত্রি জিজ্ঞাসা করল। না মানে, এখন আপনি আর নাটক আবৃত্তি এসব করেন না? না, কিন্তু এখন মনে হচ্ছে আবার চেষ্টা করতে পারি। কেন মনে হচ্ছে? তোমার বন্ধুত্ব পেলে। ছেলেটি বলল, খুব হতাশায় ডুবে আছি। দিনের পর দিন বেকার, চাকরি পাচ্ছি না। ব্যবসা করব কিন্তু পুঁজি নেই। বাড়ির সবাই আশা করে বসে আছে, কিন্তু আমি মনের জোর হারিয়ে ফেলছি। হো, কলেজের সেই আপনি আর এই আপনি তাহলে আলাদা? না মানে, আসুন না, বসবেন একটু। ছেলেটি সবল হলো। সরি, নমস্কার। হনহনিয়ে বেরিয়ে এলো রাত্রি। হাঁটতে হাঁটতে বিশ্বাস করতে খুব অসুবিধে হচ্ছিল তার। সে স্মার্ট ছেলের এই পরিণতি। যদি সত্যি তখনই ওর বন্ধুত্ব সে গ্রহণ করত, তাহলে এখন তার কি দশা হতো? হঠাৎ মনে হলো খুব জোর বেঁচে গেছে সে, এবং এর জন্য তিতির অবশ্যই কৃতিত্ব দাবি করতে পারে। না, অতীত খুঁড়ে কোনো লাভ নেই। চলে যাওয়া দিনগুলোতে ফিরে যেতে চাইলে শুধু কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। রাত্রির খুব খারাপ লাগছিল। তাহলে কলেজ জীবনের প্রেম কি একেবারেই বায়বীয়? মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই? তিতির যেদিন শ্বশুরবাড়িতে ফিরে যাবে, তার আগের সন্ধ্যায় রাত্রির ডাক পড়ল। দুটো অভিজ্ঞতা বলার জন্য ছটফট করছিল রাত্রি। বিকেল বিকেল পৌঁছে তা বলার সুযোগ পেল না। তিতিরের মা বললেন, এরকম ঘরোয়া সেজে এসেছিস কেন? তিতির, রাত্রিকে একটু ঠিকঠাক করে দে। রাত্রি প্রতিবাদ করল। ঠিকঠাক মানে? তিতির বলল, আজ শরণ আসবে এ বাড়িতে। তাতে আমার কি? রাত্রি কাঁধ নাচালো। তিতিরের মা বললেন, ও মা, যার সঙ্গে তোর বিয়ের কথা হচ্ছে সে তোকে একটু সুন্দর দেখতে চাইবে না? তোদের আমি বুঝি না বাবা। অনেক করেও তিতির ওকে একটা টিপ ছাড়া আর কিছু পরাতে পারল না। একটু রাগত গলায় রাত্রি জিজ্ঞাসা করল, তোরা যে ষড়যন্ত্র করেছিস, তা যদি আমি আগে জানতাম তাহলে আসতামই না। ষড়যন্ত্র বলছিস কেন? তোর মা জানেন তো। দেখেছিস, আমাকে কিচ্ছু বলেনি মা। রাত্রি বলল, আমার যদি ভালো না লাগে তাহলে মুখের উপর বলে দেব। দিবি, তোর কপালে সে সুব্রত ডাক্তারি সাব্যস্ত। বলতে গিয়েও চেপে গেল রাত্রি। সুব্রত ডাক্তার অন্য কাউকে বিয়ে করছে বলতে তার খারাপ লাগলো। শরণ এলো একাই। এসেই এমন ব্যবহার করতে আরম্ভ করলো যেন এ বাড়িতে বহুবার এসেছে। তিতিরকে বলল, ব্যাড লাক জানো বৌদি, আমার আর বিয়ে হবে না। কেন? তিতির হাসল। ভেবেছিলাম বউ নিয়ে যাব কয়েক মাসের মধ্যে। এটা ভাবিনি আমি ব্যস্ত হলে কি হবে। যে আমাকে বিয়ে করবে সে তো পিছিয়ে যেতে পারে। শরণ বলল, স্বাভাবিক, তোমাকে চেনে না, জানে না। তোমার ভালো লেগেছে বলে ওর ছুরি তোর বিয়ে বললে হবে? তার মনের প্রতিক্রিয়া নেই। তিতির বলল। রাত্রি চুপচাপ শুনছিল।
তিতিরের মা ঘর থেকে বেরিয়ে গেলে শরণ রাত্রির দিকে তাকালো। আমি শরণ, বউ ভাতের দিন আপনাকে আমার ভালো লেগেছে, সেই ইচ্ছেটা প্রকাশ করে কি অন্যায় করেছি? আদৌ না। গুড, হাসল শরণ। পাহাড়, সমুদ্র, ফুল, আকাশ দেখলেই মন ভালো লাগে, বলতে কি দোষ? রাত্রি বেশ শান্ত গলায় বলল। তিতির হেসে ফেলল। শরণ চোখ বড় করল। কোনো মানুষের বেলায় এমন হলে আপনি কি বলবেন? যতক্ষণ না ভালো লাগাটা ভেতরে থাকছে ততক্ষণ ঠিক আছে, রাত্রি বলল। প্রকাশ করলে? যাকে ভালো লাগছে তার অবস্থাটা জানতে হবে। ঠিক, আমি তো তাই জানতে এসেছি। তাহলে জানার আগেই বিয়ে করার প্ল্যান করেছিলেন কেন? তার জন্য আপনার বান্ধবী দায়ী, শরণ হাসল। মানে? তিতিরের দিকে তাকালো রাত্রি। শরণ চটজলদি বলল, ও কথা নয়, আপনি বলুন কোনো অসুবিধা আছে কিনা। হ্যাঁ আছে, রাত্রি বলল। ও, শরণ গম্ভীর হলো। জানতে পারি অসুবিধাটা কি? রাত্রি চট করে জবাব দিল না। শরণ কথা বলল। আপনার জীবনে কি কেউ আছেন? কি অর্থে? রাত্রি তাকালো। ওয়েল, আপনি কি কাউকে ভালোবাসেন? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, রাত্রি বলল। তিতির ধমকালো, এই রাত্রি, কেন কথা নিয়ে খেলছিস? আমাকে ভালো লেগেছে এমন মানুষের সংখ্যা বেশ কয়েকটি, আপনার ভালো লেগেছে তাদের অনেক পরে, রাত্রি বলল। কথাটা মিথ্যে নয়, তিতিরও বলবে। আশ্চর্য, তিতির প্রতিবাদ করল। সেগুলো ওদের একতরফা ছিল, তোর তো কোনো সায় ছিল না। বেশ, তুই শরণকে যা প্রশ্ন করার তা কর। কি প্রশ্ন? শরণ তাকালো। আপনি কি কাউকে প্রেমের কথা বলেছেন? রাত্রি তাকালো। একটু চুপ করে থেকে শরণ বলল, 18 বছর বয়সে একজনকে খুব ভালো লেগেছিল, সে কথা তাকে বলেও ছিলাম। বাহ, রাত্রি হাসল। তাকে বিয়ে করলেন না কেন? বরাত খারাপ। মানে? তারও তখন 18, শুনে বলেছিল 18তে যে ছেলেরা প্রেম করতে চায় তাদের ভবিষ্যৎ অন্ধকার। সে চায় না তার জীবনও অন্ধকারে তলিয়ে যাক। তিতির বলল, সে কি? হ্যাঁ, বলেছিল আপনার সঙ্গে জড়িয়ে পড়লে হয়তো দেখবো আমি একজন কনিষ্ঠ কেরানির স্ত্রী, নুন আনতে পান্তা ফুরোবে, মাফ করুন বাবা। খুব প্র্যাকটিক্যাল কথা, রাত্রি বলল। তিতির বলল, এখন নিশ্চয়ই সে পস্তাচ্ছে। খুব একটা পস্তায়নি, এক বন্ধুর মুখে শুনেছি সে এখন অধ্যাপকের স্ত্রী, অঙ্কের টিচার। এই হলো আমার প্রেমের কাহিনী, শরণ হাসল। দ্বিতীয় প্রশ্ন, আমেরিকায় গিয়ে মেম সাহেব প্রীতি কেমন হয়েছে? দূর, ওদের ইংরেজি উচ্চারণ শুনে অফিসিয়াল কাজ করা যায়, কিন্তু প্রেমের কথা বলা যায় না। তাছাড়া যে মেয়ে রবীন্দ্রনাথের গান জানে না তার সঙ্গে একটা দিনও থাকতে চাই না আমি, শরণ বলল। তিতির তাকালো বান্ধবীর দিকে। শরণই কথা বলল, আরে মশাই বলেই দিন না, আমাকে আপনার পছন্দ হয়নি। 18 বছরের অভিজ্ঞতাটা আরেকবার অনুভব করি। আশ্চর্য। মানে? আপনাকে সেই সুযোগ দেব কেন? আবার একজনকে গল্প করবেন 18তে এই হয়েছিল, 28-এ এই, তা হতে দেব না। কিন্তু আপনি আবার ফিরে আসছেন কবে? রাত্রি তাকালো। মাস 6 পরে। কিন্তু আজ মনে হচ্ছে তার প্রয়োজন হবে না। মনে হচ্ছে কেন? তিতির হেসে উঠল শব্দ করে। রাত্রি আর আমি প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের আগে প্রেম করব না। অতএব এখন চেষ্টা করলেও তুমি ওর মুখে প্রেমের সংলাপ শুনতে পাবে না, ওসব বিয়ের পরে হবে। অতএব 6 মাস বাদে কবে ফিরছো তা ঠিকঠাক বলে যেতে হবে। কিন্তু উনি? শরণ তাকালো রাত্রির দিকে। রাত্রি কপট ধমক দিল। কি করে অত পাশ করলেন বুঝতে পারছি না। বললাম তো, আর কোনো মেয়েকে আপনার গল্প শোনানোর সুযোগ দেব না। তার মানেটা কি বাংলায় বলে দিতে হবে? দরজার উপাশে দাঁড়িয়ে মা এদের কথাবার্তা শুনছিলেন। এবার আনন্দিত হয়ে ওপারের টেলিফোনের রিসিভার তুলে রাত্রির বাড়ির নাম্বার ডায়াল করলেন। রাত্রির মা রিসিভার তুলে হ্যালো বলতেই তিতিরের মা হেসে বললেন, শুনুন, ভালো খবর আছে, শেষ পর্যন্ত আপনার মেয়ের সুমতি হয়েছে। রবিবারের বিকেলে মা, বৌদি আর তিতিরকে নিয়ে অফিসের ফ্ল্যাট দেখাতে গিয়েছিল তিমির। গঙ্গার ধারে পাঁচিল ঘেরা কম্পাউন্ডে গোটা চারেক 5 তলা বাড়ি, সামনে লন আছে। তিমিরের ফ্ল্যাট 3 তলায়। লিফটে ওপরে উঠে বৌদি বলেছিলেন, লিফট খারাপ হলে উঠতে তেমন অসুবিধা হবে না তোদের। ফার্নিশড ফ্ল্যাট, শুধু টিভি, ফ্রিজ আর গ্যাস নেই। খাট, বিছানা, সোফা সেট, জানালার পর্দা থেকে ডাইনিং টেবিল, কোনো কিছুরই অভাব নেই। এই বাড়িতে তাকে থাকতে হবে।
তিতির ঘুরে ঘুরে দেখছিল। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেই চোখ জুড়িয়ে গেল। বিশাল গঙ্গা, নদী যেন হাতের মুঠোয়। বৌদি তো উচ্ছ্বসিত, বলল, তিতির, আমি মাঝে মাঝে এখানে এসে থাকবো কিন্তু। তিতির বলল, মাঝে মাঝে কেন, সব সময় থাকো। না রে, তোর ভাসুর 3 রাতের বেশি একলা থাকতে পারে না। দিরাগমনের পর থেকে বৌদি তাকে তুই করে বলছে। শুনে খুব ভালো লাগছে তিতিরের। ঠিক হলো আগামী শনিবার দুপুরে ওরা চলে আসবে এখানে। তার মধ্যে প্রয়োজনীয় বাকি জিনিসগুলোর ব্যবস্থা হয়ে যাবে। আজকাল রাতে শুতে এসে গল্প জুড়ে দেয় তিমির। ওর জীবনের নানান অভিজ্ঞতার কথা বলে। মুগ্ধ হয়ে শোনে তিতির। তারপর একসময় ঘড়ির দিকে তাকিয়ে বলে, যাক চলে, 12:30 বেজে গেছে। ইস, তোমাকে কতক্ষণ জাগিয়ে রাখলাম। তিতির বলল, তাতে কিছু হয়নি, গল্প শুনতে আমার ভালো লাগছে। কপট মুখভঙ্গি করে তিমির। এক রাতে সব বলে দিলে পরে তো স্টক থাকবে না। আলো নিভিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। আলো নিভল, পাশ ফিরে শুলো তিমির। একটু বাদেই ওর শ্বাস শুনতে পেল তিতির। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা চিনচিন করে উঠল তিতিরের। রাত্রি এখন হাওয়ায় উঠছে। রোজ শরণের সঙ্গে কলকাতায় দামি রেস্টুরেন্টগুলো চষে বেড়াচ্ছে। যেদিন তিতিররা নতুন ফ্ল্যাটে উঠে এলো সেদিন শরণকে নিয়ে হাজির হলো সে। ঠিক 2 দিন বাদে শরণ চলে যাবে আমেরিকায়। শরণ আর তিমির কথা বলছিল বসার ঘরে বসে। চা বানাতে তিতির এসেছিল কিচেনে। রাত্রি এসে দাঁড়ালো। হয়ে গেছে? চমকে তাকালো তিতির। কি? বাবা, চমকে গেলি কেন? আমি চায়ের কথা বলছি। রাত্রি হাসলো। হো, তুই অন্য কিছু ভাবছিস বোধহয়। অন্য কিছু মানে? এই বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যা হয়। স্কুলের সময় থেকে রাত্রি তিতিরের বন্ধু, কিন্তু হইচই করাও ওর স্বভাব। কিন্তু কখনোই মুখ আলগা করতে শেখেনি তিতির। সে জবাব দিল না। কি রে? রাত্রি নাছোড়বান্দা। কি বলবো? অনেকদিন তো বিয়ে হয়ে গেল, এখনো মন জানাজানি হয়নি। না হলে কি করব বল? আমাকে বিশ্বাস করতে বলছিস? দেখ তিতির, তুই আমার কতদিনের বন্ধু, আমার কাছে সত্যি কথা বলতে পারছিস না কেন? রাত্রি অভিমান করল। আমি মিথ্যে বলছি বলে তোর মনে হচ্ছে কেন? তিতির জিজ্ঞাসা করল। মনে হচ্ছে কারণ ঘি আর আগুন একসঙ্গে আর জ্বলছে না, এটা অসম্ভব। হয় আগুন নিভে গেছে, নয়তো ঘিয়ে প্রচুর জল আছে। রাত্রি বলল। হেসে ফেলল তিতির। আমি কোনটা, ঘি না আগুন? বাজে বকিস না। কদিন হলো? 11-12 দিন। তো আমার সঙ্গে শরণের আলাপ মাত্র কয়েকদিনের। এর মধ্যেই মনে হচ্ছে ও চলে গেলে থাকবো কি করে এখানে। ভাবলেই বুকে ভার জমছে। ওরও একই কথা। আমরা যদি এত অল্প সময়ে দুজনের প্রেমে পড়ে যাই, তাহলে তোরা কোন ঘাস ছিঁড়ছিস? রাত্রি গনগনে গলায় বলল। তাহলে শরণ যখন চেয়েছিল যাবার আগে বিয়ে করে যেতে, তখন রাজি হলি না কেন? বিয়ে হয়ে গেলে পাসপোর্ট ভিসা করে কয়েক মাসের মধ্যে ওর কাছে চলে যেতে পারতিস। বেশি দিন বিরহ যন্ত্রণা সহ্য করতে হতো না। তিতির হাসল। এখন আঙুল কামড়াচ্ছি, কি যে মাথায় চেপেছিল। কিন্তু সত্যি তোরা এখনো ভাই বোনের মতো আছিস? রাত্রির গলায় সন্দেহ। ভাই বোন কিনা জানি না, দুজন ভদ্রমানুষ যেভাবে থাকে সেভাবেই আছি। একটু এগিয়ে এলো রাত্রি। একটা কথা বলি? তিতির তাকালো। আমার মনে একটু সন্দেহ আসছে। রাত্রি বলল। তিমিরকে নিয়ে তুই ডাক্তারের কাছে যা। মনে হচ্ছে ও অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল? বোধ হয়, নইলে তোর মতো সুন্দরী বউকে পাশে পেয়েও নির্লিপ্ত হয়ে আছে কি করে? ও নিশ্চয়ই নিজের অক্ষমতার কথা জানে, জানে বলেই উদ্যোগী হয় না। এসব লোকের স্বাস্থ্য ভালো হয়, কাজকর্মের ব্যাপারেও চৌকস, শুধু এই ব্যাপারে। কথা শেষ করলো না রাত্রি। তুই এত সব জানলি কোত্থেকে? জেনেছি। হ্যাঁ, সেটা কি করে? কি করে আবার, বই পড়ে? তোর মাথা খারাপ হয়ে গেছে রাত্রি। না রে, তুই চিন্তা করে দেখ, সারা জীবন তুই তিমিরের সঙ্গে রইলি, ওসব কি তা জানতেও পারলি না, ফলে বাচ্চা হলো না। লাইফ হেল হয়ে যাবে তোর। ওগুলো না হলে লাইফ হেল হয়ে যায়? যায়। মন হলো 50%, সেক্স বাকি 50। চল, চা দিয়ে আসি। চা নিয়ে গল্প হলো কিছুক্ষণ। আজ প্রথম দিন এই ফ্ল্যাটে, তাই তিমির চেয়েছিল রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবার আনিয়ে নেবে। ওরাও রাত্রে খেয়ে যাবে। কিন্তু শরণ আপত্তি করল। রাত্রির মাকে বলে এসেছি সন্ধ্যে 7টার মধ্যে মেয়েকে ফিরিয়ে দেব।
এখন কথার খেলাপ করা উচিত হবে না। তিমির হাসলো, বলল, চমৎকার। চলে যাওয়ার আগে রাত্রি তিতিরকে নিয়ে ব্যালকনিতে এলো। হ্যাঁ রে, তিমির ছুটি নিয়েছে। ছুটি? একদিনও নয়, শনি রবিবার বলে বাড়িতে থাকছে। তাহলে? মানে ওর ইচ্ছে যাওয়ার আগে কিছুক্ষণ নিরালায় আমার সঙ্গে গল্প করবে। আমরা যদি দুপুরে আসি তাহলে তোর নিশ্চয়ই অসুবিধা হবে না? লজ্জা জড়ানো গলায় বলল রাত্রি। কি আশ্চর্য, অসুবিধা হবে কেন? কখন আসবি? তিতির একটু অবাক হয়ে সামলে নিল। এই ধর দুপুরে। খাবি তো? না না, ওসব একদম না, আমরা খেয়ে দিয়ে আসবো। রাত্রি হাসলো। শুধু একটা কথা। কি? তিমিরকে বলিস না। তিমির জানতে পারলে কি ভাববে? রাত্রি বলল। তোরা এ বাড়িতে এলে ও কেন উল্টোপাল্টা ভাববে? এই তো তোরা এসেছিস, ওকে দেখে কি মনে হচ্ছে ও কিছু ভাবছে? তিতির হাসলো। এখনো আছে জেনেই এসেছি। ওর কাছে এটাই স্বাভাবিক। ওর অ্যাবসেন্সে এলে ভাবতেই পারে কিছু। যাকগে, তুই ওকে কিছু জানাস না। রাত্রি হাসলো। ওরা বলে চলে যাবার পরে তিমির বলল, তোমার বান্ধবী যদি তখন আপত্তি না জানাতো তাহলে শরণ যাওয়ার আগেই বিয়েটা হয়ে যেতে পারত। তিতির মাথা নাড়ল। ওর মাথায় কখন যে কি পোকা নড়ে কে জানে। তিমির বলল, শরণকে দেখে মনে হলো বেশি দিন রাত্রিকে ছেড়ে ওখানে একা থাকতে পারবে না। বারবার বলছিল আমার বিয়েতে না এলে ও বাকি জীবনের সবচেয়ে বড় ভুলটা করত। তোমার বান্ধবীকে কিরকম লাগলো? মনে হচ্ছিল শরণের সঙ্গে ওর যেন বেশ কয়েক বছরের আলাপ। পারেও? এদেশের অনেক মেয়েই পারে। একদিনে না পারলেও 3 দিনে পেরে যায়। তাই সাধারণ মানুষের চোখে এই ব্যাপারটা সমস্যা বলে মনে হয় না। ঘড়ি দেখল তিমির। চলো একটু ঘুরে আসি হাজরার মোড়ে। হোমা, সেখানে কি করতে যাব? তিতির অবাক। ওখানে অবশ্য একটা সিনেমা হল আছে, শুধু হিন্দি সিনেমা হয়। তাই দেখতে চাইছো? দূর, আমরা সেই কলেজ জীবন থেকে ওখানে আড্ডা মারছি। একমাত্র পয়লা বৈশাখ ছাড়া বসুশ্রীতে ঢুকিনি। স্রেফ নির্ভেজাল আড্ডা আর ফুটপাতের দোকানের ভাড়ের চা খাওয়া। যারা থাকবে তাদের তুমি চেনো। তিমির উঠে দাঁড়ালো। এখন 5টা বাজে, চলো, ভালো লাগবে। না, আমার আর বেরোতে ইচ্ছে করছে না। তাছাড়া আমি কি করে ওদের চিনবো? আরে সবাই তো বৌভাতে এসেছিল, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি। হো বাবা, সে সময় যা বলেছিলে তা কি কারো মনে থাকে? তুমিই যাও। ঠিক তো? হ্যাঁ, হাসলো তিতির। একলা থাকতে পারবে? যদি বলি পারবো না তাহলে অফিস কামাই করে কি তুমি আমার পাশে বসে থাকবে? 9:30টার মধ্যে ফিরে আসবে বলে তিমির চলে গেল। গঙ্গার দিকে মুখ করে চেয়ার টেনে বসলো তিতির। বিয়ের পরে বউ বাড়িতে এলেও ছেলেরা বন্ধুদের সঙ্গে আড্ডা স্বচ্ছন্দে দিয়ে যেতে পারে, যেটা মেয়েরা পারে না। আসলে রাত্রি ছাড়া তার নিজের কোনো বান্ধবী বা বন্ধু নেইও। অনেক মেয়েরই থাকে না। বিয়ের পর মেয়েরা যে নতুন জগৎ পায় তার মধ্যে ডুবে থাকতেই অনেক বেশি খুশি হয়। ছেলেদের ক্ষেত্রে বেশ কয়েকটা জগতের পাশে বিয়ের পরে আর একটা ছোট্ট জগৎ যোগ হয় মাত্র। এ নিয়ে অভিমান করা একেবারেই বোকামি হবে। তিমিরের যা ভালো লাগে তাই ওকে করতে দেওয়া উচিত। কিন্তু ওর মতো বড় অফিসার ফুটপাতে দাঁড়িয়ে আড্ডা মারছে, ফুটপাতের দোকানের চা খাচ্ছে, এটা এখন ভাবা যায়? যা কলেজ জীবনে করতে পারতো তা এখনো চালিয়ে যাচ্ছে অবলীলায়। ছেলেরাই বোধহয় এটা পারে। 7:30 নাগাদ ফোন বাজলো। রিসিভার তুলে সাড়া দিতে রাত্রির গলা। তিতির জিজ্ঞাসা করলো, কিরে তুই বাড়িতে পৌঁছে গিয়েছিস? হ্যাঁ, শোন, তুই কিছু মনে করবি না তো? মনে করব কেন? কি করেছিস তুই? তিতির অবাক। আমি কেন করব? আমি বাধ্য হয়েছি। রাত্রি বলল। তোর কথা কিছুই বুঝতে পারছি না। তুই একটা হাঁদা। যা ইচ্ছে বল। ছেলেরা খুব হ্যাংলা হয় না রে? রাত্রি জিজ্ঞাসা করলো। কি করে বলবো? কেন, বরকে তো দেখছিস। ও হ্যাংলা নয়, অস্বাভাবিক। তিতির, তোকে আগেও বলেছি তিমিরকে ডাক্তার দেখা। আমি বুঝতে পারছি না। শোন, শরণ বলে যাচ্ছে আমার জন্যই বিয়ে করে যেতে পারলো না বেচারা। অথচ আমার প্রেমে আকণ্ঠ ডুবে আছে ও। আমার সঙ্গে নিরিবিলিতে সময় কাটাতে কেন চাইছে তা কি তোর মাথায় ঢুকছে না? রাত্রি গড়গড় করে বলল। সর্বনাশ! তিতিরের মুখ থেকে শব্দটা ছিটকে বেরোলো। সর্বনাশ? রবীন্দ্রনাথ তো লিখেইছিলেন, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। হাসল রাত্রি।
তুই কি বলছিস বুঝতে পারছিস? তিতির জিজ্ঞাসা করল। বুঝে আমার চোখ থেকে ঘুম চলে গেছে রে। তুই তো জানিস না কোথায় শেষ হবে। তারপর যদি কিছু হয়ে যায়, ও তো চলে যাবে আমেরিকায়, তখন? তিতিরের গলা কাঁপল। দূর বোকা, ওসব বোকামি আজকাল কেউ করে? ভেবে দেখলাম কয়েক মাস পরেই তো আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, সারা জীবন একসঙ্গে থাকতে হবে। যাক, ওর মনে দুঃখ দিয়ে কি হবে বল? আমি জানি না। তিতির কোনো কথা খুঁজে পাচ্ছিল না। তাহলে ওই কথাই থাকলো, আমরা দুটোর মধ্যে পৌঁছে যাব। রাখছি। রিসিভার নামিয়ে রেখেও স্বস্তি পাচ্ছিল না তিতির। রাত 9:15টায় তিমির ফিরে এলো। হাসি মুখে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে বলিনি। সামনের বুধবার থেকে ছুটি নিচ্ছি। তাই? গোপালপুরে যাব, দারুণ সমুদ্র। তারপর চোখ ছোট করে বলল, তোমার আপত্তি না থাকলে সমুদ্রের ধারে আমাদের আসল ফুলশয্যা হবে। সমুদ্রের ধারে? মুখে আলো ফুটল তিতিরের। সমুদ্র না পাহাড়, কাকে বেশি ভালো লাগে তোমার? পাহাড়ে কয়েকবার গিয়েছি বাবা মায়ের সঙ্গে। পাহাড় ভালো, কিন্তু... তিতির থেমে গেল। কিন্তু? কেমন গম্ভীর, চুপচাপ, মনে হয় সব কিছু স্থির হয়ে আছে, বেশিক্ষণ সহ্য হয় না। আর সমুদ্র? হাসল তিতির। আমি এখনো সমুদ্র দেখিনি। তাই? দারুণ হবে। ঝড় উঠুক বা না উঠুক, আমাদের প্রথম অভিসার সমুদ্রের ধারে। সুযোগ ছাড়ল না তিতির। তার মানে ফুল ফুটুক বা না ফুটুক, কথা কেড়ে নিল তিমির। আজ বসন্ত। সোমবার ঠিক দুপুর 2টো বেল বাজলো। কি হোল দিয়ে তিতির ওদের দেখতে পেল। দরজা খুলেই শরণ বলল, ভর দুপুরে আপনাকে জ্বালাতে এলাম। না না, এসো, আয়। তিতির হাসল। ওরা এসে সোফায় বসলো। শরণ বলল, আপনাদের এই ফ্ল্যাটটা খুব সুন্দর। কলকাতায় ঘরে বসে নদী দেখার কথা কল্পনাই করা যায় না। 4টে বেডরুম, কত জায়গা। রাত্রি বলল। কি খাবে বলো? তিতির জিজ্ঞাসা করলো। শরণ হাত নাড়ল। কিচ্ছু না, আমরা এইমাত্র লাঞ্চ সেরে এলাম। ও, নিজেরা লাঞ্চ করেছো, আমি বাদ? তিতির কপট ভঙ্গি করল। রাত্রি বলল, এটা দুজনের ফেয়ারওয়েল লাঞ্চ। কাবাব মে হাড্ডি চাইনি বলে তোকে বলিনি। ও তো কাল চলে যাচ্ছে। কাল কখন ফ্লাইট? তিতির জিজ্ঞাসা করল। কাল সকালে। শরণ কাঁধ নাচালো। উফ, ভাবলেই গায়ে জ্বর আসে। কেন? তিতির তাকালো। একটানা বসে থাকার পর সিঙ্গাপুর, তারপর 17 ঘন্টা পরে লস অ্যাঞ্জেলস। পাগল হয়ে যেতে হয়। সর্বনাশ, তুমি পাগল হয়ে গেলে আমার কি হবে? রাত্রি ঠাট্টা করল। দাঁড়াও না, কদিন বাদে তুমি যখন যাবে তখন টের পাবে। শরণ বলল। ও কি সব আলোচনা করতে চায়? কোন ঘরে বসে করব? তিতির তৃতীয় শোবার ঘরটা দেখালো। ওরা উঠল। তিতির দেখলো প্রথমে শরণ ঘরে ঢুকলো, তার পেছনে মাথা নিচু করে রাত্রি। এখন কি করবে ভেবে পাচ্ছিল না তিতির। আর তখনই ফোনটা বেজে উঠল। তড়িঘড়ি রিসিভার তুলতেই তিমিরের গলা শুনতে পেল। ঘুমাচ্ছিলে? ডিস্টার্ব করলাম? না না, তড়িঘড়ি বলে উঠল তিতির, জেগেই আছি। কোনো কারণ নেই, এমনি কথা বলতে ইচ্ছা করলো। আমারও। কথা বলো প্লিজ। এখন না, যত কথা সমুদ্রের ধারে গিয়ে বলবো। এখন শুধু তোমার গলা শুনতে চেয়েছি, এটাই আমাকে ইন্সপায়ার্ড করবে। তুমি শুধু নিজেরটা ভাবো। আই এম সরি। বলো কি হয়েছে? আমার খুব একা লাগছে। বলতে বলতে তৃতীয় ঘরের দরজার দিকে তাকালো তিতির। ধক করে উঠল বুকের ভেতর। এর মধ্যে কখন দরজা বন্ধ হয়ে গেছে। তিমি বলল, আমি তো বেরোতে পারবো না এখন, একটু জরুরি মিটিং। তুমি এক কাজ করো, মায়ের কাছে চলে যাও। আমি ছুটির পর ওখানে যাব। না, ওখানে গেলেও আমার একাকিত্ব যাবে না। ও, তাহলে তোমার বান্ধবীকে ফোন করে আসতে বলো বাড়িতে। বলতে গিয়েও থেমে গেল তিতির। তারপর কথা ঘোরালো। আচ্ছা, শরণ কেমন ছেলে? হইচই করা ছেলে। রাত্রিকে ঠকাবে না তো? ঠকানোর প্রশ্ন উঠছে কি করে? কদিনের তো আলাপ, সামনের বার এসে বিয়ে করবে। এর মধ্যে নিশ্চয়ই অনেকবার ফোনে কথা বলবে ওরা। প্রেম প্রেম তো কেটে পড়ার কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। তাহলে তোমার বান্ধবী ঠকবে কেন? তাই না? ঠিক। আমি মিটিংয়ের পরে আবার ফোন করব। রাখছি। লাইন কেটে গেল।
রিসিভার নামিয়ে রাখলো তিতির, রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আজ আকাশে অল্প স্বল্প মেঘ, কড়া রোদ না থাকলেও মনে হচ্ছে গঙ্গার জলে পোড়া পোড়া ভাব। রাত্রি যে শেষ পর্যন্ত এমনটা করবে তা কল্পনাও করেনি সে। আর এই পুরো ব্যাপারটা তিমিরের কাছে চেপে যাওয়া মানে মিথ্যে আচরণ করা। তিমির তার সঙ্গে এখন পর্যন্ত এক ফোঁটা মন্দ ব্যবহার করেনি। সত্যি কথা হলো, একটু একটু করে তিমিরের আচরণ তার ভালো লাগছে। ভালো লাগাটা বেড়ে চলেছে দ্রুত। একটা মানুষের ব্যবহার, তার রুচি, ভাবনা সব মিলিয়ে যদি আকর্ষণীয় হয়, তাহলে তাকে ভালো না লেগে থাকা যায় না। আর সেই মানুষটাকে সে রাত্রিদের অভিসারের কথা বলতে পারছে না। ক্রমশ অপরাধবোধ বাড়তে লাগলো। ফিরে এলো সে। তৃতীয় ঘরের দরজার সামনে যেতে অদ্ভুত শব্দরাশি কানে এলো। দৌড়ে নিজের ঘরে গিয়ে বিছানায় উপর হলো তিতির। অথচ শব্দটা তার কানের ভেতর দিয়ে শরীরে ঢুকে আর যেন বেরোতে চাইছে না। পাগল পাগল লাগছিল নিজেকে। মনে হচ্ছিল এখনই এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত সে ফোন করলো। তিমিরের গলা কানে এলো। হ্যালো, চটপট বলো, আমি এখন মিটিংয়ে ঢুকছি। না থাক, প্লিজ বলো। আমি জানি না, আমি অন্যায় করেছি। তুমি কোনো অন্যায় করতে পারো না। রাত্রি আর স্মরণ এসেছে। আচ্ছা, ভালো হয়েছে, ওদের সঙ্গে আড্ডা মারলে তোমার আর নিজেকে একা বলে মনে হবে না। এতে অন্যায় কি দেখলে? ওরা নিজেদের মধ্যে কথা বলতে দরজা বন্ধ করে দিয়েছে। কেঁদে ফেলল তিতির। ও, শক্ত হও, আমি যত তাড়াতাড়ি পারি বাড়ি আসছি। লাইন কেটে গেল। ৩৫ মিনিট বাদে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে রাত্রি বলল, জলের জগ কোথায় রে? ডাইনিং টেবিলের উপর রাখা জগটা সেই দেখতে পেয়ে এসে জল ঢালল। স্মরণ বেরিয়ে এসেছে এর মধ্যে। তাকে জল দিয়ে নিজে গ্লাস শেষ করলো রাত্রি ঢক ঢক করে। যেন অনন্ত পিপাসা পেয়েছিল তার। স্মরণ বলল, থ্যাংক ইউ বৌদি, আমাদের এখন যেতে হবে, কয়েকটা কেনাকাটা আছে। রাত্রি বলল, চলি রে, পরে ফোন করব। ওরা চলে গেল। দরজা বন্ধ করে তৃতীয় ঘরটির দরজায় গিয়ে দাঁড়ালো তিতির। বিছানার চাদর টান টান, সামান্য কুঁচকে নেই কোথাও। ঘরের যাবতীয় জিনিসপত্র যে যার জায়গায়, ঠিকঠাক। বড় শ্বাস পড়ল তার। হঠাৎ মনে হলো, সে কি অযথা ভুল বুঝেছে ওদের? হয়তো ওরা শুধুই গল্প করেছে, হয়তো একটু আধটু। কিরকম বোকা বোকা মনে হচ্ছিল নিজেকে। দিনের আলো মিলিয়ে যাওয়ার আগেই বাড়িতে ফিরে এলো তিমির। দরজা খুলতে সে চমকে উঠল। কি হয়েছে তোমার? না, কিছু হয়নি। হয়েছে, মুখ চোখ বসে গেছে। ওরা আছে? না, অনেকক্ষণ চলে গেছে। সোফায় এসে বসল তিমির। ব্যাপারটা খুব খারাপ করেছে স্মরণ। ওর মতো একটা শিক্ষিত ছেলের কাছ থেকে এটা আশা করিনি আমি। ও আমার ভাই, ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি তো কিছুই জানো না। তাছাড়া এক হাতে তো আর তালি বাজে না। তিতির বলল, ও যখন বলেছিল আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। স্বাভাবিক। ওরা কোন ঘরে গিয়ে বসেছিল? ওই পাশের ঘরটায়। দরজা বন্ধ করেছিল? হ্যাঁ। তুমি তখন কোথায় ছিলে? ওখানে, তোমার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তারপর? মুখ ফেরালো তিতির। অনেকক্ষণ পরে বেরিয়ে জল চাইল। জল? দুজনেই জল খেলো? তিমির জিজ্ঞাসা করল। হ্যাঁ, তারপর কয়েকটা কথা বলে ওরা চলে গেল। বুঝলাম। ওরা ঘরের ভেতরে ঢোকার পর দরজা বন্ধ করেছিল এবং অনেক পরে দরজা খুলে বেরিয়ে এসে জল খেয়েছিল। তিমির বলল, তাই তো? হ্যাঁ। দরজা বন্ধ থাকায় ঘরের ভেতরে ওরা কি করেছিল তুমি দেখোনি? কি করে দেখব? তিতির চোখ ছোট করল। কারেক্ট। তুমি যা ভাবছো, আমি যা ভাবছি তা অনুমানের উপর দাঁড়িয়ে। অনেকক্ষণ কথা বললে জল তেষ্টা লাগতেই পারে। এমনও তো হতে পারে ওরা গল্প করেছে, হেসেছে, বিচ্ছেদের কথা ভেবে তোমার বান্ধবী কান্নাকাটি করেছে। দরজা বন্ধ থাকায় তুমি এগুলো দেখতে পাওনি। হতে পারে না? তিমির জিজ্ঞাসা করল। হ্যাঁ, তাই তো। যদি তাই হয় তাহলে মনটা ভালো হয়ে যাবে না? তিতির তাকালো। যে শব্দাবলী তার কানে এসেছিল সেটা কি বিচ্ছেদের কথা ভেবে রাত্রির কান্নার শব্দ? ওরকম কুকিয়ে কাঁদতে রাত্রিকে কখনো শোনেনি সে। অবশ্য এতদিনের বন্ধুত্বে কান্নার পরিস্থিতিও তেমন হয়নি। যদি কান্নার শব্দ হয় তাহলে বলতে হবে এর মধ্যেই স্মরণকে খুব ভালোবেসে ফেলেছে বেচারি। শর্ত ছিল বিয়ের আগে ভালোবাসা টাসা চলবে না। তাহলে শর্ত ভেঙেছে রাত্রি। তিতির, তিমির বলল,
চোখের আড়ালে কি হচ্ছে তা নিয়ে মাথা ঘামানোর কি দরকার? প্রমাণ যখন নেই তখন ভেবে নাও ওরা ডিভাইন প্রেম করছিল। এবার কি এক কাপ চা পেতে পারি? তড়াক করে উঠে দাঁড়িয়ে হেসে ফেলল তিতির। সরি, 5 মিনিটে এনে দিচ্ছি। দ্রুত কিচেনে চলে গেল সে। হাওড়া থেকে রাতের ট্রেনে বহরমপুরে ওরা যখন নামলো তখন সকাল হয়ে গেছে। দুজনের দুটো সুটকেস কুলিরা এসে হাত বাড়ালো। তিমির তাদের সরিয়ে দিয়ে বলল, একটু দাঁড়াও, ট্যাক্সির খোঁজ নিয়ে আসছি। তিমির চলে গেলে চারপাশে তাকালো তিতির। সবাই সকাল হলেও স্টেশনের বাইরে ট্রেন আসার সময় যে ব্যস্ততা থাকা উচিত এখানে তা আছে। সাইকেল রিক্সা হর্ন দিচ্ছে, খুব ভালো লাগছিল তার। এভাবে কলকাতার বাইরে আসেনি সে কখনো। রাত্রের ট্রেনে মজা হয়েছিল। এয়ার কন্ডিশন 2 টায়ারে ওরা ছাড়া ছিলেন দুজন বয়স্ক স্বামী স্ত্রী। ওরা কেউ কারোর সঙ্গে কথা বলছিলেন না, এমনকি খাওয়া দাওয়াও করেছেন নিঃশব্দে। ট্রেন ছাড়ার কিছু পরে খাবার খেয়ে নিয়ে তিমির তাকে বলেছিল, এবার শুয়ে পড়া যাক, তুমি নিচের বার্থে শো, আমি উপরেরটায় উঠছি। রেল কোম্পানির দেয়া পরিষ্কার বালিশ, কম্বল আর চাদর ঠিকঠাক করে দিয়ে তিমির ওপরে উঠে গেলে তিতির দেখল বয়স্ক ভদ্রলোক কোনো মতে উপরে উঠে গেলেন। স্ত্রীর বিছানা করতে হবে কিনা জিজ্ঞাসাও করলেন না। মাঝরাতে ঘুম ভেঙে গেল তিতিরের। খুব সর্দি করছিল তার। ঠিক তখনই পায়ের দিকে সরে যাওয়া কম্বলটা চিবুক অব্দি উঠে আসছে বুঝতে পেরে চোখ মেলে দেখল তিমিরকে। তিমির হেসে উপরে উঠে গেল। খুব ভালো লাগলো তিতিরের। ভোরবেলায় ঘুম ভাঙতেই উঠে বসল সে, এবং তখনই সে প্রশ্নটা শুনতে পেল, নতুন বিয়ে হয়েছে বুঝি? তিতির দেখল বয়স্ক মহিলা তার দিকে তাকিয়ে আছেন। সে মাথা নেড়ে নীরবে হ্যাঁ বলল। প্রৌঢ়া বললেন, সেটা কালই বুঝতে পেরেছি। কমাস? এখনো 1 মাস হয়নি, হাসল তিতির। তাই দেখলাম মাঝরাতে উনি তোমার খেয়াল রাখছেন। একবার তো নেমে এসে পায়ের ওপর কম্বল টেনে দিয়ে গেলেন, কিন্তু কদিন? প্রৌঢ়া হাসলেন। মানে? খুব বেশি হলে 2 বছর। যেই পুরনো হয়ে যাবে অমনি স্বামীরা শিব হয়ে যায়। তখন তাদের মনের কথা, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে বিশ্বলোক। তারপর একটা সময় আসবে যখন কথা বলার ইচ্ছেটাই মরে যাবে। থাকতে হয় তাই থাকা, এরকম কত দেখলাম। ব্যাপারটা তিমিরকে বলা হয়নি এখনো। সকালে লক্ষ্য করেছিল মহিলা কান খাড়া করে তাদের কথা শুনছেন। আর এই স্টেশনে নেমে আসা পর্যন্ত বয়স্ক ভদ্রলোক ওপর থেকে নিচে নামেননি। তিমির ট্যাক্সি নিয়ে এলো, মালপত্র তুলে ওরা উঠে বসলো। এখান থেকে সমুদ্র কত দূরে? তিতির জিজ্ঞাসা করল। তিমির মুখ খোলার আগেই ট্যাক্সি ড্রাইভার বলল, এখানে সমুদ্র দেখতে পাবেন না, সমুদ্র গোপালপুরে। তিমির চাপা গলায় বলল, নোমর প্রশ্ন। তিতির জানালার বাইরে তাকালো। শেষ পর্যন্ত দুপাশে তেলেগু ভাষীদের ঘরবাড়ি, ঘরের সামনে আলপনা, কিছু দোকানপাট ছাড়িয়ে এগোতেই গর্জন কানে এলো। তিতির উত্তেজিত গলায় বলল, সমুদ্রের আওয়াজ না? ড্রাইভার বলল, এ তো কিছুই না, বর্ষাকালে যদি শুনতেন। তারপরে আচমকা এক বিশাল জলরাশির সামনে দাঁড়িয়ে গেল ট্যাক্সিটা। ড্রাইভার হেসে বলল, দিদি, এই হলো সমুদ্র। আপনাদের দীঘা এর কাছে দিঘির মতো মনে হবে। তিতির মুগ্ধ হয়ে দেখছিল। বিশাল বিশাল ঢেউ দুলতে দুলতে এগিয়ে এসে শেষ পর্যন্ত প্রবল বেগে গড়িয়ে গড়িয়ে আছড়ে পড়ছে বালির ওপর, যেন আক্রোশে ছোবল মারছে সমুদ্র। তিমির বলল, দেখো, সমুদ্র তোমাকে অভিবাদন জানাচ্ছে, বলছে, হে সুন্দরী, স্বাগত। দিদি সাঁতার জানেন? ড্রাইভার জিজ্ঞাসা করলো। না। তিতির তাকালো। তাহলে জলে নামবেন না। তিমির এবার ধমকালো, আপনাকে যে হোটেলে যেতে বলেছি সেখানে চলুন। ভাড়া মিটিয়ে হোটেলের খাতায় সই সাবুত করে ওরা যখন ঘরে ঢুকলো তখন সকাল 10টা। তিতির দৌড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ওহ, চোখ জুড়িয়ে যাচ্ছে। সমুদ্রের কূল দেখা যায় না এটা সে জানে, কিন্তু বহু দূরে বিন্দুর মতো কিছু একটা ভাসছে। কি ওগুলো? যে বেয়ারা সুটকেস পৌঁছে দিয়েছিল সে জিজ্ঞাসা করলো, আপনারা কি ব্রেকফাস্ট খাবেন? তাহলে এখনই যেতে হবে। হালকা ব্রেকফাস্টের অর্ডার দিল তিমির। তিতির আঙুল তুলে জিজ্ঞাসা করলো, ওগুলো কি? তিমির এগিয়ে এসে বোঝার চেষ্টা করছিল। বেয়ারা বলল, জেলেদের নৌকো। কাল শেষ রাত্রে মাছ ধরতে গিয়েছিল, এখন ফিরছে। অত দূরে? যদি ডুবে যায়? তিতির শিওরে উঠল। ঝড় না হলে কোনো ক্ষতি হয় না।
একটু পরে বাঁ দিকের বিচে গিয়ে ওদের ধরে নিয়ে আসা মাছ দেখতে পাবেন। বেয়ারা চলে গেল। তিতির ব্যস্ত হলো, তাড়াতাড়ি রেডি হয়ে নেই, মাছ দেখব। তিমির হাসলো, নিশ্চয়ই, তুমি আগে বাথরুমে যাও। সালোয়ার কামিজ, পায়ে কেটস তিতিরকে বেশ তকতকে দেখাচ্ছিল। ওর পরনে সাদা গেঞ্জি শার্ট, সাদা বারমুডা আর কেটসের তিমিরকে মানিয়েছিল চমৎকার। হোটেল থেকে বেরোতেই একটা লোক টুক করে সামনে এসে দাঁড়ালো। সুইমিং স্যার, আমি নুলিয়া আছি, ভালো স্নান করিয়ে দেব। তিমির বলল, কি সমুদ্রে নামবে? তিতির মাথা নাড়ল, না, আজ তো নয়ই। তাহলে কাল ওকে আসতে বলি। দাঁড়াও, আজ ভালো করে সব দেখি তারপর। নুলিয়া শুনছিল ওদের কথা। কোনো ভয় নাই বাবু, আমি নাম্বার 1 নুলিয়া, জগন্নাথ দেবের আশীর্বাদ আছে আমার উপর। ঠিক আছে, কাল এসো, আজ তো সবে এলাম। লোকটা বলে গেল তার নাম বাসুদেব। আর কোনো নুলিয়াকে যেন ওরা কথা না দেয়। এখন অর্ধেক নুলিয়া নিজেরাই ভালো সাঁতার জানে না, তো অন্যকে স্নান করাবে কি? লোকটা চলে গেলে হাঁটতে হাঁটতে তিতির বলল, আচ্ছা, লোকটা কি সত্যি কথা বলল? কোন কথাটা? ওই যে সাঁতার না জেনে স্নান করানোর কথা। দূর, নিজের দর বাড়াতে বলেছে। তিতির হঠাৎ চেঁচিয়ে উঠল, দেখো দেখো। তিমির দেখল যে নৌকাগুলোকে বিন্দু বিন্দু বলে মনে হয়েছিল সেগুলো এখন লাইন দিয়ে চলে এসেছে কাছাকাছি। ওদের লক্ষ্য ও পাশের বীচ। তিতির বলল, কি সাহস! নিজেদের প্রাণ মুঠোয় নিয়ে সমুদ্রের ভেতর চলে যাচ্ছে এরা, ভাবলেই কিরকম লাগে। পেট বড় দায় তিতির, পেটের চাহিদা মেটাতে এরা দুঃসাহসী হতে বাধ্য। তিমির বলল, কত জেলে ঝড়ে ভেসে যায়, তবু মাছ ধরা বন্ধ হয় না। এটা ঠিক, তবে আমার মনে হয় এর সঙ্গে আরেকটা ব্যাপার আছে। তিতির হাঁটতে হাঁটতে বলল। কি? তিমির তাকালো। নেশা, সমুদ্রের ভেতরে যাওয়ার নেশা। ওদের বাপ ঠাকুরদা যেত, সেই নেশা ওদের রক্তে ঢুকে গেছে। খোঁজ নিয়ে দেখো, মাছ ধরে যা রোজগার করে তা যদি মাটিতে কাজ করিয়ে দেয়, তাহলে প্রথম প্রথম খুশি হলেও পরে হাঁপিয়ে উঠবে এরা। তিতির প্রায় জলের কাছে চলে এলো। অবাক হয়ে তাকালো তিমির। তিতিরের মুখ থেকে এই ধরনের কথা সে আশাই করেনি। শোনার পর খুশি হলো। তিতির শুধু সুন্দরী নয়, সে বুদ্ধিমতীও। কয়েক মিনিটের মধ্যে বালির চরে নৌকোগুলো থেকে ঝুড়ি ঝুড়ি মাছ নামতে লাগলো। সেগুলো ঘিরে ভিড় জমে যেতে সময় লাগলো না। বড় বড় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি নড়ছে দেখে তিতিরের কি আনন্দ। তিমিরকে বলল, দাম জিজ্ঞাসা করো না। একজন যা দাম বলল, কলকাতায় কিনতে গেলে 3 গুণ দিতে হয়। কিন্তু এখন ওরা খুচরো বিক্রি করবে না, আগে নিলাম হবে। নিলামে যে কিনবে সে ইচ্ছে করলে বিক্রি করতে পারে। ঘুরে ঘুরে যত রকমের মাছ ওরা দেখতে পেল, তা এর আগে কখনো দেখেনি। শেষ পর্যন্ত নিলামে কেনা একজন ব্যবসায়ীর কাছ থেকে ওরা মাছ কিনতে পারলো একটু বেশি দামে। সঙ্গে সঙ্গে একজন এসে দাঁড়ালো, বাবু, মাছ ভেজে দেব, পাশেই আমার দোকান আছে। তিতির মাথা নাড়ল, না, আমরা হোটেলে দিয়ে দেবো আমাদের জন্য রান্না করে দিতে। চিংড়ি মাছ কেউ ভাজা খায় নাকি? তিমির গেল হোটেলে মাছ পৌঁছে দিতে। তিতির পায়ে পায়ে এগিয়ে গেল একটু নির্জনে, জলের ধারে। ঢেউগুলো যেন একটু একটু করে শান্ত হচ্ছে, কিন্তু এখনো তেজ কমেনি। গড়িয়ে আসছে অনেকটা। টুকরো ঝিনুক দেখতে পেল সে কয়েকটা। গোটা ঝিনুকের খোঁজে সে জলের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। অনেকটা চলে আসার পরে মুখ তুলে তিতির অবাক হয়ে গেল। বালির চরে যেন লাল চাদর বিছিয়ে দিয়েছে কেউ। অবাক হয়ে একটু হাঁটতেই চাদরটা মুহূর্তে উধাও। ওগুলো যে কাকড়া তা বুঝে ছুট লাগালো তিতির। কিন্তু কাকড়াদের দ্রুততার সঙ্গে পাল্লা দেওয়া তার পক্ষে সম্ভব হলো না। পুরো বালির চরে গর্তের মুখ ছড়ানো। ছোট্ট প্রাণীগুলো এক একটা ঢুকে পড়ছে সেই গর্তগুলোয়। এত ক্ষুদে কাকড়া কখনো দেখেনি সে। হঠাৎ কানে এলো, ওদের ধরা খুব মুশকিল। তিতির পেছন ফিরে দেখলো জিন্স পরা একটি মাঝবয়সী মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে। ওর পা থেকে মাথা পর্যন্ত অত্যাধুনিকতার ছাপ। এ ধরনের মেয়েদের আজকে ফোরাম, সিটি সেন্টার, হাইল্যান্ড পার্কে খুব দেখা যায়। সাঁতার কাটা হবে না? প্রশ্ন ছুটে এলো। না, তিতির মাথা নাড়ল। প্রথম সমুদ্রে আসা নিশ্চয়ই। হ্যাঁ, সমুদ্র কখনো গ্রাস করে না, যা নেয় তা ফিরিয়ে দেয়। আপনি? আমি আমি এখানে আসি বারংবার। এই সি বিচ, ঢেউ, প্রথম আসা ট্যুরিস্ট আমাকে খুব টানে।
হঠাৎ দূর থেকে বাতাসের ফাঁক গলে একটা আওয়াজ ভেসে আসতেই তিতির মুখ ফিরিয়ে তিমিরকে দেখতে পেল। এখনো অনেকটা দূরে, হাত নাড়ছে। বয়ফ্রেন্ড না হাজব্যান্ড? আমরা স্বামী স্ত্রী। বাহ, ভালো। এখানে বয়ফ্রেন্ডের সঙ্গে কেউ কেউ আসে নাকি? অনেকেই আসে। আমি একবার এসেছিলাম, সেইটা আর এড়াতে পারি না বলে বারংবার ফিরে আসি। স্বামী ভদ্রলোক চলে এসেছেন। আচ্ছা, চলি। উল্টো দিকে পা বাড়ালো মহিলা। তিতির এগিয়ে গেল তিমিরের দিকে। তিমির হেসে বলল, পরিচিত? না, যেচে আলাপ করলেন। কিরকম যেন? কিরকম? কথাবার্তা অস্বাভাবিক নয়, আবার স্বাভাবিকও নয়। বললেন বয়ফ্রেন্ডের সঙ্গে প্রথমবার এসেছিলেন, এখন সেই টানে চলে আসেন। বয়ফ্রেন্ড সঙ্গে আসে কিনা বলেননি, তিতির বলল। হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে, এখানে এলে তার স্মৃতি মনে পড়ে বলে আসেন। তাহলে বলতে হবে ভদ্রমহিলা কষ্টে আছেন। তিতির হাসলো। যাবে নাকি সান্ত্বনা দিতে? গেলে খারাপ হতো না। তিমির তাকালো। কিন্তু উনি কোথায় গেলেন বলো তো? ওদিকে তো শূন্য বালির চর। তিতির তাকালো। লোকালয়ের দিকে যেতে হলে তিমির যেদিক থেকে এসেছিল সেদিকেই যেতে হবে। ভদ্রমহিলা যে সেদিকে যাননি তাতে সন্দেহ নেই। ওদিকে কোনো ছাউনি বা ঘরও নেই, অর্থাৎ কোনো কিছুর আড়ালে চলে যেতে পারেন না। শুধু একটা নৌকো বালির উপর টেনে তোলা আছে। যদি তার পেছনে গিয়ে উনি বসে থাকেন তাহলে এখান থেকে দেখা যাবে না। খামোখা ওই নির্জনে নৌকোর পাশে গিয়ে উনি বসবেনই বা কেন? তিতির বলল, চলো। কোথায়? ওই নৌকোটা দেখে আসি। হাঁটতে শুরু করে তিমির বলল, আসলে তুমি দেখতে চাইছো ওই নৌকোর ওপাশে ভদ্রমহিলা বসে আছেন কিনা? তিতির কোনো কথা বলল না। নৌকোর কাছে গিয়ে ওরা কাউকে দেখতে পেল না। তিতির অস্ফুটে বলল, কোথায় গেলেন? চলো ফেরা যাক, তিমির বলল। ফেরার সময় দাঁড়িয়ে বালির দিকে তাকালো তিতির। আঙুল তুলে দেখালেন, দেখো, বালির উপর শুধু তোমার আর আমার জুতোর ছাপ। আর কেউ হেঁটে এদিকে এলে তার জুতোর ছাপ অবশ্যই থাকতো। ভদ্রমহিলা নিশ্চয়ই পাখায় উড়ে গেছেন। কি যা তা বলছো? তিমিরের হাত ধরল তিতির। এছাড়া কোনো ব্যাখ্যা নেই, তিমির গম্ভীর গলায় বলল। আমার এবার ভয় করছে। ভূত, পেতনি বলে মনে হচ্ছে। আমার কথা বলার সময় অস্বস্তি হচ্ছিল। তাহলে তুমি ভূত পেতনিতে বিশ্বাস করো? এই যুগে লোকে তাহলে ভগবানের উপর বিশ্বাস রাখে কেন? কেউ তো তাকে চোখে দেখেনি। একটা ভালো শক্তি যেমন আছে তেমনি খারাপ শক্তিও তো থাকতে পারে। পারে, কিন্তু তুমি যে শক্তিতে আমার হাত ধরেছ সেটা এই মুহূর্তে আমাকে কষ্ট দিচ্ছে বেশি। তিমির হাসলো। ও সরি, আমি মানে। ওকে বাবা, চলো হোটেলে ফেরা যাক। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস চোখের জলে শ্যাওলা পড়ে না এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমাদের পরবর্তী গল্প বা পরবর্তী পর্ব আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।